রাজধানীর বনানীতে সিটি কর্পোরেশনের ৬০ কাঠা জায়গায় ২৮ তলা ভবন বানিয়ে ৫ তারকা হোটেল শেরাটন তৈরির ঘটনা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। রাজধানীর বনানীতে সরকারি জমিতে শেরাটন হোটেল বানিয়ে ৬০০ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে বোরাক রিয়েল এস্টেট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। এত দুই নাম্বার লোকের দেশে আপনি কাজ করা খুবই টাফ, কারণ একটা ঘোড়াকে আপনি টেনে টেনে পানি পর্যন্ত নিতে পারবেন, কিন্তু এই ঘোড়াটা যদি পানি নিজে না খায় আপনি মুখের ভিতরতে পানি ঢুকাইতে পারবেন না। উনি যেটাকে মানহানি বলছেন, আমরা বলছি যে এটা জাস্টিফিকেশন, এটা পাবলিক ইন্টারেস্ট, এটা ট্রুথ, যেটা আমি মনে করি সত্য এবং এটা সত্য। শেরাটন হোটেলের মতো একটা আন্তর্জাতিক হোটেল এখানে তারা নিয়ে আসছে, কিন্তু একটা টাকাও এখন পর্যন্ত সিটি কর্পোরেশন পায়নি। 17 বছর ধরে এই জায়গায় বোরাক রিয়েল এস্টেট 14 তলার কথা বলে 28 তলা বিল্ডিং করেছে। শুধুমাত্র বোরাক রিয়েল এস্টেট নয়, এরকম আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা সরকারি জমি দখল করে এবং সরকারের ও জনগণের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে নিচ্ছে এবং এটা তারা প্রকাশ্যে করতেছে। এবং এই বিষয়ে সিটি কর্পোরেশন, তারপরে মেয়র সহ বাংলাদেশের রাষ্ট্রের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছে তারা এই বিষয়গুলো জানেন, শোনেন এবং তারা এই বিষয়গুলো সাপোর্টও করেন। তো তাদের জন্যই কিন্তু জমদূত হিসাবে আবির্ভূত হয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব। এবার বোরাক ও রিয়েল এস্টেটের যত প্রকার দুর্নীতি সেগুলো নিয়ে ভয়ঙ্করভাবে প্রতিবাদ করেছে ব্যারিস্টার সুমন সাহেব এবং তিনি এই বিষয় নিয়ে হাইকোর্টে গিয়েছেন। তিনি এবার কঠোর পদক্ষেপ নিতেছেন তাদের বিরুদ্ধে এবং শুধুমাত্র তাই নয়, তিনি সেখানে যখন হাইকোর্টে গিয়েছেন, হাইকোর্টে গিয়ে সেখানে তিনি সেই বোরাক ও রিয়েল এস্টেটের যারা দায়িত্বশীল তারা এবং পাশাপাশি সিটি কর্পোরেশনের মেয়রদেরকেও তিনি বিবাদী বা আসামি হিসাবে হাইকোর্টে তিনি উপস্থাপন করেছেন বা পেশ করেছেন। এবং ইতিপূর্বেই এই বিষয় নিয়ে জাতীয় মিডিয়া তারা নিউজ কভার করেছে। এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি কি প্রতিবাদ করেছেন, কি বলেছেন এবং এই বিষয় নিয়ে তিনি হাইকোর্টে কি পদক্ষেপ নিয়েছেন, কাকে কাকে আসামি করেছেন এবং এই বিষয় নিয়ে জাতীয় মিডিয়াতে তারা নিউজ কভার করেছে, একটা প্রতিবেদন তারা প্রকাশ করেছে দলিল প্রমাণ সহকারে। এবং কি হতে যাচ্ছে বোরাক ও রিয়েল এস্টেটের মতো এরকম দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের সে বিষয়গুলো আমরা একের পর এক দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। উচ্চ আদালতের নির্দেশে বাধ্য হয়েই বনানী সুপারমার্কেট ও শেরাটন ভবনের হিস্যাবন্টন চুক্তি হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বোরাক রিয়েল এস্টেটের মধ্যে। এরপর কেটেছে 7 মাস। তবে বাস্তবে কি সিটি কর্পোরেশনের অংশ ছেড়ে দিয়েছে বোরাক? জানতে প্রথমেই শেরাটন ভবনে দেশ টিভি টিম। 28 তলার এ ভবনের নিচতলায় রয়েছে সিটি কর্পোরেশনের মার্কেটের ব্যানার মাত্র। সেখানে দাঁড়াতেই বাধা শেরাটন নিরাপত্তা কর্মীদের। এমন পরিস্থিতি বলছে 28 তলার সম্পূর্ণটাই এখনও শেরাটনের দখলে। এবার গন্তব্য পাশের সুপার মার্কেটে। 3টি তলায় মিলেছে সিটি কর্পোরেশনের বনানী সুপার মার্কেটের অস্তিত্ব। 4th তলায় উঠতে গেলেই বাধা বোরাক রিয়েল এস্টেটের নিরাপত্তা কর্মীদের। এটাও কি ডিএনসিসির? এ দুটি ভবনের 20 তলা সিটি কর্পোরেশনের দখলে থাকার কথা থাকলেও শেরাটন আর বোরাক যে সবটা লুটেপুটে খাচ্ছে তারই বিবৃতি মার্কেট সভাপতির কথায়। হাউজিং করতে গিয়ে সে যখন 16 তলা করে ফেলছে আর সিটি কর্পোরেশন খুব ইজি মনে করছে, সামনের জায়গাটাও লিজ নিয়ে নিছে, পার্কিংটা আমাদের খালি জায়গাটা ওইখানে যে 30 তলা ফাউন্ডেশন 30 তলা করে ফেলছে। তাহলে আদালতের নির্দেশনার পরও যে চুক্তি তা কি শুধুই দেখানো? জানতে মেয়রের মুখোমুখি দেশ টিভি। এখনো চিঠির মধ্যেই সীমাবদ্ধ বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 30 তলা পর্যন্ত যেটা আছে পুরোটাই তাদের আমরা ট্যাক্স দিয়ে, তার সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে, তারা আমাদের ভাড়া দেবে। থ্যাংক ইউ। উচ্চ আদালতে রিট করে হাজার কোটি টাকার সম্পদ সিটি কর্পোরেশনকে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা এনে দেওয়ার পরও সিটি কর্পোরেশনের নিতে না চাওয়ার প্রবণতায় হতাশ আইনজীবী। সব দেওয়ার পর সিটি কর্পোরেশন যদি নিতে গড়িমসি করে না নেয়, তাহলে তো এখন আরেকটা মামলা দুদকে গিয়ে করা লাগে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। আপনারা রিপোর্ট করেন, প্রয়োজনে আমরা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে করব। কারণ সমস্যা হয়েছে কি, এত দুই নাম্বার লোকের দেশে আপনি কাজ করা খুবই টাফ, কারণ একটা ঘোড়াকে আপনি টেনে টেনে পানি পর্যন্ত নিতে পারবেন,
কিন্তু এই ঘোড়াটা যদি পানি নিজে না খায়, আপনি মুখের ভিতর দিয়ে পানি ঢুকাইতে পারবেন না। কি মাঝে মধ্যে এইসব দেশে থেকে এইগুলো আমাদের ফেস করতে হয়। 2014 সালে ভবন নির্মাণ শেষ হলেও তার কারণেই নিজেদের সম্পদ বুঝে নেয়নি সিটি কর্পোরেশন। জনস্বার্থে উচ্চ আদালতে রিট করে নির্দেশনা আনলেও শুধু কাগজে কলমে চুক্তি করে রেখেছে তারা। প্রথম আলো থেকে রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে আপনারা জানেন যে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন এবং সাদেক হোসেন খোকা সাহেব, উনি বোরাক রিয়েল এস্টেট কোম্পানির সাথে একটি চুক্তি করে সিটি কর্পোরেশনের 44 কাঠা জায়গা বোরাক রিয়েল এস্টেটকে দিয়ে দেয়। তো চুক্তিটাই ছিল অসম। বলতে হচ্ছে কি, এখানে বলা হচ্ছে সিটি কর্পোরেশন পাবে মাত্র 30% আর 70% পাবে হচ্ছে গিয়ে এই যে রিয়েল এস্টেট যেটা বোরাক। এটা অসম চুক্তি। যাই হোক, অসম চুক্তি বিবেচনা করেও এই পর্যন্ত প্রায় 17 বছর হয়ে গেছে। 17 বছর ধরে এই জায়গায় বোরাক রিয়েল এস্টেট 14 তলার কথা বলে 28 তলা বিল্ডিং করেছে। বোরাক রিয়েল এস্টেট 28 তলা বিল্ডিং করেও শেষ হয়নি। আন্তর্জাতিক একটি চেইন হোটেল, যেটা আপনারা জানেন শেরাটন, যেটা বনানীতে, এই হোটেলকে এই জায়গায় জায়গা দেওয়া হয়েছে। যা যা বেনিফিট আছে সব বেনিফিট বোরাক ঠিকই পাচ্ছে ওই জায়গা থেকে। কিন্তু 17 বছর পর্যন্ত, এখন পর্যন্ত একটা টাকাও এই রাষ্ট্র, এই সরকার অথবা সিটি কর্পোরেশন এই যে জায়গাটার 30%, এই জায়গার মূল্য প্রায় আসে 600 কোটি টাকার মতো, এবং 600 কোটি টাকা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কেউ এই বোরাক থেকে রিসিভ করেন নাই। উপরন্তু 2015 সালে বোরাক সরকারকে চিঠি দিয়ে বলতেছে যে আপনারা যে আপনাদের 30% নিচ্ছেন না, এই জন্য আমাদেরকে এতদিন ধরে যে নিচ্ছেন না, এই কারণে আরো 400 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এর মানে সরকারের প্রায় শুধু টাকাটা রিসিভ করার কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য 1000 কোটি টাকা সরকারের চলে যাচ্ছে বা রাষ্ট্রের চলে যাচ্ছে। এইটা আমরা বিবেচনা করে প্রথমে দুদকে অ্যাপ্লিকেশন দেই। আজকে হাইকোর্টে আমরা পারমিশন নিয়ে, হাইকোর্ট পারমিশন দিয়েছেন, আশা করি আমরা কালকে শুনানি করব। বিষয়টা হচ্ছে গিয়ে যে এই 2006 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যত মেয়র আসছেন, এই সাদেক হোসেন খোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত মেয়র আতিক সাহেব পর্যন্ত আছেন, কেউই বিভিন্ন কারণে হোক, স্বার্থের কারণে হোক অথবা ভয়ে হোক, কোনো না কোনো কারণে তারা বোরাকের কাছে ধরা, যার কারণে বোরাকের কাছ থেকে এই 600 কোটি টাকা নিতে তাদের বিরাট গড়িমসি, এবং এই কারণে রাষ্ট্রে প্রায় 1000 কোটি টাকা রাষ্ট্রের লস হচ্ছে। মেয়ররা কি পরিমাণ লাভ করছেন এই কারণে, এটা এখন পর্যন্ত আমার জানা নাই। এইটা পুরাটার তদন্তে আমরা একটা ইনকোয়ারি চেয়েছি। দুদক এটা ইনকোয়ারি করে যেন আমাদেরকে এই রিপোর্টটি দেয়, এবং এটার জন্য আদালতের শরণাপন্ন হয়েছে। বিবাদী আমরা 6 জনকে বিবাদী করেছি। আপনারা জানেন যে লোকাল গভর্নমেন্টের সেক্রেটারি, চেয়ারম্যান রাজু, তারপর চেয়ারম্যান এমপি কারাপশন, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, আর মাননীয় মেয়র ঢাকা সিটি নর্থ সিটি কর্পোরেশন আর বোরাক রিয়েল এস্টেট, এই 6 জনকে আমরা বিবাদী করেছি। এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে আগে তো আমরা শুনছিলাম যে রাষ্ট্র নাকি টাকা খুঁজে পায় না, আমাদের নাকি এত অভাব যে আমাদের তো এখন জানেন যে 2000 টাকা করে সবাইকে এখন ট্যাক্স দিতে হবে আপনার 3 নাম্বার থাকলেই। কিন্তু এইদিকে আইসা দেখি যে রাষ্ট্রের যারা বিভিন্ন দায়িত্বে আছেন, এর মধ্যে এই যে সিটি কর্পোরেশন, তারা 600 কোটি টাকা জমি এবং ফ্ল্যাট পড়ে আছে, এইটা রিসিভ করতে পারতেছেন না। 17 বছর হয়ে গেছে। আমরা চাচ্ছি যে কোনোভাবে এইরকম দুঃসময়ে এই টাকাটা যদি রাষ্ট্রের ফান্ডে যায়, তাও যদি সরকার বা রাষ্ট্রটা যদি বাঁচে। রুল কাছে পেয়েছে আমরা যে এই যে এদের যে এই ব্যর্থতা, ফেইলরটা, হ্যাঁ মানে এই যে ফেইলর বা এই ইনঅ্যাকশন যেটা, এটা যে পয়েন্ট নাম্বার 1 to 5, এটা কেন এই অবৈধ বলে দিতেছে বা আপনার কি বলে ইলিগাল হবে না, এটা চেয়েছি। দুদক অনুসন্ধান চেয়েছি, এবং পুরো বিষয়টাই তার কন্ট্রাক্ট থেকে শুরু করে তার এই যে 2006 সালে সাদেক হোসেন খোকা যে কন্ট্রাক্টটা করেছিলেন, এটা অসম কন্ট্রাক্ট, এবং এটার পরবর্তীতে সাবসিকুয়েন্ট অ্যাকশন যতগুলো আছে, যে তারা কেন এতদিন ধরে টাকা এইটা বুঝে নিচ্ছেন না, এবং বুঝে না নেওয়ার কারণে আরো যে উল্টা এখন সিটি কর্পোরেশনকে 400 কোটি টাকা নাকি আবার কাউন্টার ক্লেম করে বসছে বোরাক, এইটার কারণে আমি এদেরকে এইটাই অর্ডারটা চেয়েছি। দর্শক, আপনারা বিষয়গুলো মোটামুটি দেখলেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব তিনি যে প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদটাও আপনারা দেখলেন। তো ব্যারিস্টার সাইদুল হক সুমন, আমি এখানে বলবো যে খুব উপযুক্ত, সময় উপযুক্ত তিনি একটা কাজ করেছেন, সময় উপযুক্ত একটা প্রতিবাদ তিনি করেছেন। কারণ একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে
এই যে রাষ্ট্রীয় কোষাগারে যেই টাকাগুলো জমা হয় সেগুলো কিন্তু আমাদের জনগণের টাকাই। আমরা সরকারকে বিভিন্নভাবে খাবার দাবার, পোশাক আশাক, তারপরে মানে যত যা কিছু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা ট্যাক্স দিয়ে থাকি সরকারকে। তো সেই ট্যাক্সের পয়সাগুলো আমরা দিয়ে থাকি কী জন্য? যে দেশের জন্য কাজ হবে, আমাদের পুরো রাষ্ট্রটা সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হবে, দুর্নীতিমুক্ত থাকবে সেজন্য। কিন্তু সেখানে আমাদের সেই টাকাগুলোই যদি দুর্নীতির মাধ্যমে দুর্নীতিবাজদের হাতে, চাঁদাবাজদের হাতে চলে যায়, লোপাটকারীদের হাতে চলে যায়, তাহলে তো রাষ্ট্রের কোনো কাজে এখানে আসতেছে না। অথচ এই যে দুর্নীতিগুলো হচ্ছে এখন, এখানে রিয়েল এস্টেট, বোরাক সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান তারা দুর্নীতি করতে পারে। দুর্নীতি যে কেউ করতে পারে, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেন, তাই না? তো এখন আসেন, দুর্নীতি করতে পারে, তো দুর্নীতিকে ঠেকানোর জন্য আমরা যাদেরকে জনপ্রতিনিধি বানাই, হোক সিটি কর্পোরেশনে মেয়র, হোক আমাদের গ্রামগঞ্জে এমপি, হোক আরও পরে মন্ত্রী, তো যারাই আসেন জনপ্রতিনিধি, যাদেরকে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করি যে তারা দুর্নীতি ঠেকাবে, তারা লুটপাট ঠেকাবে, তারা দেশের জন্য কাজ করবে, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করবে, আজকে তারাই যদি এই বিষয়গুলো জেনে শুনে দেখে এরপরে চুপ থাকে আর কোনো প্রতিবাদ না করে, কোনো পদক্ষেপ না নেয়, তো তাহলে সেইখানে ব্যারিস্টার সুমনদের মতো প্রতিবাদী মানুষদেরই প্রয়োজন হয়। তাহলে তাদের জন্যই ব্যারিস্টার সুমনের মতো মানুষ তারা জমদূত হয়ে তারা উপস্থিত হয়, এবং এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের জনগণের জন্য কল্যাণকর বলেই আমরা এটা মনে করতেছি। কারণ এরকম হাজার হাজার কোটি টাকা যখন লোপাট হয়ে যায়, দুর্নীতির মাধ্যমে সরে যায়, তখনই তো একটা রাষ্ট্রে আস্তে 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 করে বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ, একটা একটা করে কিন্তু বিপদ বাড়তে থাকে। রাষ্ট্রের বিপদ মানে আমাদের জনগণের বিপদ, আমাদের দেশের বিপদ, আমাদের বিপদ, আমার বিপদ, আপনার বিপদ, প্রত্যেকের বিপদ। এজন্য আমাদের সচেতন হতে হবে। আমাদের জনপ্রতিনিধি যারা বিশেষ করে তাদের সচেতন হতে হবে, তাদের সোচ্চার হতে হবে, তাদের প্রতিবাদী হতে হবে। আপনি জনগণের প্রতিনিধি হয়ে যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, লুটপাটকারী, তাদেরকে আপনি প্রশ্রয় দিবেন আর বলবেন যে আমি জনগণের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করছি, রাষ্ট্রের জন্য কাজ করছি। এটা তো হয় না। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলছি, এটা তো হবে না। কারণ বঙ্গবন্ধুর আদর্শ কি এটা ছিল যে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া, লুটপাটকারীদের প্রশ্রয় দেওয়া, চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া? এটা তো বঙ্গবন্ধুর আদর্শে ছিল না। আপনি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হন, তার আদর্শে আদর্শবান হয়ে কাজ করেন দেশের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। জনগণ আপনাকে এমনিই বলবে যে আপনি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। আপনাকে নিজের মুখে ফুটান্তি করতে হবে না, নিজের মুখে মুখে বলতে হবে না আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা বিশ্বাস করি, আমরা জঙ্গিবাদ, এই সেই দুর্নীতি, লুটপাট এগুলোকে আমরা প্রশ্রয় দেই না, এই সেই এগুলো বয়ান আপনার মুখে দিতে হবে না। আপনার কাজে যে বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো আপনি কোন আদর্শের মানুষ এটা আপনার আদর্শই ফুটে উঠবে। আপনার কাজ কর্ম, আপনার অ্যাক্টিভিটি এর মাধ্যমেই সব কিছু ফুটে উঠবে। অতএব আমি বলবো যারা জনপ্রতিনিধি তারা এরকম হাজার হাজার কোটি টাকা অনায়াসে বিভিন্ন জায়গা লুটপাট হয়ে যাচ্ছে, দুর্নীতির মাধ্যমে সরকারের কাছ থেকে, রাষ্ট্রের থেকে চলে যাচ্ছে, অথচ সেগুলো সম্পর্কে আমরা জানিই না। এরকম দু একটা ঘটনা তো আমাদের সামনে যেগুলো মিডিয়া কভার করতে পারে, জানাজানি হয়, ব্যাপকভাবে সমালোচনা হয়,
এরপরে মিডিয়া গিয়ে সেখানে নিউজ কভার করে, সেটা প্রকাশ করে, সেটা জনগণকে জানিয়ে দেয়, আমরা জানতে পারি, আমরা এরপর প্রতিবাদ করি। এরকম তো হাতে গোনা কয়েকটা ঘটনা, এরকম আরও অসংখ্য অগণিত ঘটনা রয়েছে যেটা আমাদের চোখের আড়ালে রয়েছে, যেটা সম্পর্কে আমরা কোনো কিছু জানিই না, অথচ বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে জনগণের টাকাগুলো এই দুর্নীতিবাজরা তারা দখলে নিয়ে নিচ্ছে। আর বিপদে পড়তেছি আমরা, চতুর্মুখী বিপদের মুখে পড়তেছি আমরা যে এই বিপদের মুখে পড়ি এগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে এটা। অতএব এই ক্ষেত্রে আমাদের জনগণের আমাদেরও সচেতন হতে হবে, পাশাপাশি যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকেও সচেতন হতে হবে এবং তাদেরকেও আমাদের সচেতন করতে হবে। আমরা যদি এতটুকু সচেতনতা অবলম্বন করে চলতে পারি তাহলে আশা করা যায় ভবিষ্যতে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ, এটাকে আমরা দুর্নীতি মুক্তভাবে, এটাকে আমরা লুটপাট মুক্তভাবে আমরা আমাদের দেশকে রাখতে পারবো। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যে তথ্যগুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।